হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11, আমরা স্থিতিবিজ্ঞান চ্যাপ্টারে ইতিমধ্যে 4টে পোর্শন পড়ে নিয়েছি। এটা হচ্ছে 5th ভিডিও। তো স্থিতিবিজ্ঞানে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে অনুভূমিক বৃত্তাকার পথে যখন বাঁক নেয় কোনো গাড়ি, তা সে কোন শর্তে পিছলে পড়বে না কিংবা উল্টে পড়বে না সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। এইবারে যেটা আমরা আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট এবং একটা ক্রুশিয়াল আলোচনা। আমাদের 11 এর অ্যানুয়াল এক্সামিনেশন বলো, কি হাফ ইয়ারলি বলো, কি ফাইনাল এক্সামিনেশনের জন্য কথা বলো, এন্ট্রান্সেও কাজে লাগে। সেটা হচ্ছে সমান্তরাল যে বল একসঙ্গে যখন ক্রিয়া করছে তাদের লব্ধি কিভাবে নির্ণয় করব। তোমরা ছায়া প্রকাশনী বই 341 নম্বর পেজ বের করো, সেখানে নিচের দিকে দেখবে একটা হেডিং রয়েছে সমান্তরাল বল সমূহের লব্ধি। এইটা আমরা আলোচনা করব। এখানে একই দিকে, বিপরীত দিকে কিংবা দুইয়ের বেশি যখন হবে তখন কি হবে, এই ভিডিওতে আমরা এই আলোচনাটি করব। সবচেয়ে প্রথমে আমরা জানার চেষ্টা করব, তোমরা বইতে দেখবে 1.20 এবং 1.21 এ অনেকগুলো ডায়াগ্রাম রয়েছে। তো সেই ডায়াগ্রামগুলো একটু ক্লিয়ার করে নিতে হবে যে কোনগুলোকে আমরা সমান্তরাল বল বলছি আর কোনগুলোকে বলছি না। সাপোজ আমরা এইরকম, এটা সাপোজ এই বিন্দু সাপেক্ষে ক্রিয়া করছে বলগুলো। আমি বইয়ের মতোই নাম দিচ্ছি, কোনো কনফিউশন যাতে করে তোমাদের না থাকে। বইতে যেরকমই নাম দিয়েছে আমি ওই রকমই নাম দিচ্ছি। এই এ বিন্দুর সাপেক্ষে এখানে ও ড্যাশ বলে একটা রয়েছে বিন্দু, সেখানে দেখবে F1, F2, F3 এরকম তিনটে বল পরপর রয়েছে। আর সেখান থেকে একটু একটু ছেড়ে দিয়ে দেখবে এরকম F1 রয়েছে, সেখান থেকে ছেড়ে দিয়ে আবার F2 রয়েছে, আর সেখান থেকে দেখবে D। তাহলে এই একটা সরলরেখার মতো আমরা বলতে পারি, যেখানে দেখতে পাচ্ছি আমরা F1 রয়েছে, F2 রয়েছে, আর এখানে F3। F3 সম্বন্ধে একটু পরে বলছি, নিচের ডায়াগ্রামটা বললে পরিষ্কার বুঝতে পারবে। এই ক্ষেত্রে লক্ষ্য করুন F1 এবং F2 একই দিকে রয়েছে ভিন্ন মানের বল, এরা পরস্পরের সমান্তরাল অবশ্যই হবে, একই দিকে যেহেতু রয়েছে অভিমুখ। ঠিক আছে, ওই জন্য তোমরা দেখবে ফার্স্ট ডায়াগ্রামে এই কথাটা বলাও রয়েছে। আবার এর তিনজনের কথা যদি বলা হয়, F1, F2, F3, এই তিনজনই ভেক্টর রাশি যেহেতু প্রযুক্ত বল, তো F1, F2, F3 এরা হচ্ছে সমমুখী ভেক্টর। ওই জন্য দেখবে তোমাদের বইতে এই সমমুখী সমান্তরাল বল বলা হয়েছে। তাহলে সমমুখী কেন? একই অভিমুখে, সমান্তরাল তো অবশ্যই দেখতেই পাচ্ছ, আর বল যেহেতু আমরা F লিখেছি, তাহলে যেহেতু বলের লব্ধি বের করছি তাই আমরা F বলছি। নিচের যে ডায়াগ্রাম রয়েছে একটা, তার ডায়াগ্রাম সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। সেইখানে দেখবে এরকম C বিন্দু রয়েছে, এরকম F3 রয়েছে, আর বিন্দুটা O ড্যাশ ও ডাবল ড্যাশ নাম রয়েছে, আমি একই রকমই নাম দিচ্ছি। আর এইখানে আরেকটা বিন্দু রয়েছে যেটার নাম দেওয়া রয়েছে O3। এইখানে F3 ক্রিয়া করছে আর তাকে বর্ধিত করে এর মতো একটা বিন্দু D এসছে। তাহলে এই ক্ষেত্রে AB CD সমান্তরাল, দেখতেই পাচ্ছি আমরা AB CD সমান্তরাল। F3 আর একটা বল, তাহলে এখানে এটাও বলা যেতে পারে যেরকম F1, F2, তাহলে F3 ও তাদের সঙ্গে সমান্তরাল। এবার এখানে একটা কথা বলে রাখি, আমরা যখন লব্ধি বের করব এরকম কোন কেসে, তখন আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই F3 সাপোজ এই বিন্দুর সাপেক্ষে ক্রিয়া করছে, তাহলে নিজের সুবিধার জন্য কিংবা গণনার সুবিধার জন্য আমাদের যেটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে এই প্রত্যেকটা যেন একটা নির্দিষ্ট বিন্দু থেকে যদি ক্রিয়া করে, তো আঁকার সময় একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে যোগ দিয়ে আমরা এঁকে নিই। যেরকম দেখ F1 এখানে আছে, F2 এখানে আছে, F3 এখানে আছে। আমি লব্ধি বল জানতে চাই, যেহেতু এরা সমমুখী একই দিকে ক্রিয়া করছে, তাহলে এদের লব্ধি আমি সহজে কি করে বের করতে পারবো না, যদি আমি একটা বিন্দুর সাপেক্ষে তিনটেকে ড্র করি, যেরকম এখানে ড্র করা আছে, তোমরা বইতেও দেখতে পারো, তাহলে ইজিলি আমি বলতে পারবো যে R = F1 + F2 + F3, যেহেতু সমমুখী। তাই এটা মাথায় রাখতে হবে। কিন্তু অনেক সময় কি হয়, আমরা বলটা ক্রিয়া রেখা কিংবা লাইন অফ অ্যাকশন কোন দিকে সেটা জানা খুব প্রয়োজন হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে সমস্যাটা দেখো, এই F3 কে
কেউ বলতে পারে যে এটাকে নিয়ে আমি এখানে বসালাম, যেটা আমরা দেখতে পাচ্ছি ডায়াগ্রামে। লব্ধির সময় এটা কোনো সমস্যা নেই, এটা আমরা করতে পারি। কিন্তু লব্ধি বাদে যখন আমরা এই F3 কে ক্রিয়ারেখা, বলের ক্রিয়ারেখা কোন দিকে সেটা জানতে চাইবো, কিংবা ক্রিয়ারেখার অভিমুখ জানতে চাইবো, তখন তো এরকম তুলে নিয়ে যাওয়াটা অস্বাভাবিক ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ এটা এখানেই ক্রিয়া করছে। তো আমরা এরকম করতে পারি, যেহেতু আগের দুটো বল এই বিন্দুর সাপেক্ষে ক্রিয়া করছে ও ড্যাশ, তাহলে এটাকে কি করব, সরিয়ে এনে এই ও ড্যাশ আর ও ডাবল ড্যাশ একটা লেভেলে আনতে পারি। তাহলে তখন এর সাথে সমান্তরাল হয়ে যাবে। সমান্তরাল এখানেও আছে, কিন্তু একই স্তরে কিংবা একই লেভেলে সমান্তরাল হয়ে যাবে, ওটা কিন্তু আমরা করতে পারি। তো এটা মাথায় রাখবে, বইতে এই কথা প্রসঙ্গে, মানে এই প্রসঙ্গে যা লেখা রয়েছে সেটা কিন্তু 342 পেজের উপরের দিকে লেখা রয়েছে। আমি যেটা বললাম, আমি যতটা সহজ করে কিংবা যতটা শর্টে বলা যায় আমি সেটা বললাম। আমি আবার একবার বলে দিচ্ছি, যখন এরকম সমান্তরাল বলসমূহ থাকবে, তোমরা আগে দেখবে সমমুখী আছে কিনা, বিপরীতমুখী একটু পরে বলছি। সমমুখী দেখতে পেলে F1 F2, তো ওদেরকে লব্ধি বের করার জন্য একটা বিন্দুর সাপেক্ষে যদি ড্র করে নিই তো সুবিধা হয়, যেরকম F3 কেও আমরা নিয়ে গেছি। কিন্তু বলে ক্রিয়ারেখা সম্বন্ধে জানতে হলে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এরকম তুলে নিয়ে এখানে গেলে আমার বলের ক্রিয়ারেখা সম্বন্ধে কিন্তু ভ্রান্তি, একটা ভুল ধারণা কিন্তু সৃষ্টি হতে পারে। সেই জন্য আমরা কি করলাম, যেহেতু এখানে ক্রিয়া করছে, এই দিক থেকে ক্রিয়া করলে তো কোনো অসুবিধাই ছিল না, তাহলে এখান থেকে আমরা একটু সরিয়ে নিয়ে চলে আসবো এই লেভেলে, তখন একদম সমান্তরাল হচ্ছে, তখন আমরা ক্যালকুলেশনটা সহজে করতে পারবো, যেহেতু ABCD সমান্তরাল। এইটা হচ্ছে সমমুখী সমান্তরাল বলসমূহের লব্ধি। কিন্তু এরকম তো থাকবে যেখানে বিপরীত থাকবে, যেটা তোমরা দেখবে 341 পেজে নিচের যে ডায়াগ্রাম রয়েছে সেখানে লক্ষ্য করে দেখবে এরকম একটা আছে আর এরকম একটা আছে। বইতে এটাকে F4 এটাকে F5 নাম দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে দেখো, দুটো পরস্পরের সমান্তরাল তো আছে, সেটা নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই, কিন্তু F4 আর F5 এরা কিন্তু পরস্পরের সমান্তরালের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে সমমুখী নয়, এরা হচ্ছে বিপরীতমুখী। ওই জন্য দেখবে তোমরা বইতে পরিষ্কার লেখা রয়েছে বিপরীতমুখী সমান্তরাল বল। আগেরটা ছিল সমমুখী সমান্তরাল বল, এটা হচ্ছে বিপরীতমুখী সমান্তরাল বল। তো এই ক্ষেত্রে বুঝতে পারছো, যেটাকে আমরা পজিটিভ ধরবো পরেরটা সেই সাপেক্ষে নেগেটিভ হবে। এইবারে ফ্যাক্টর এরকম হয়ে যায়, সেই F4 F5 এর মধ্যে হয়তো তোমরা F5 কে পজিটিভ ধরেছো, এবার সেটা হয়তো মানে ছোট, যদি হয়তো তার মান ছোট হয়েছে। এবারে যখন লব্ধি বের করা হলো, সাপোজ F5 মাইনাস F4, কিন্তু হয়তো F5 টা ছোট, তখন এমনিও সেটা মাইনাসের দিকেই থাকবে তার লব্ধির অভিমুখ, যেটা আমরা এই পরের আলোচনায় আমরা একটা পরিষ্কার হয়ে যাব। তোমরা এরপর যেটা বের করবে, আশা করি এটা বুঝতে পেরেছো। তোমরা অভিমুখটা মাথায় রাখবে, সমমুখী কিনা আর বিপরীতমুখী কিনা, তাহলে ক্যালকুলেশনটা সহজেই হবে। আমরা এখনই ক্যালকুলেশন করব। পেজ নাম্বার 342, সেখানে পরপর তিনটে আলোচনা রয়েছে। আমরা সবচেয়ে যে প্রথম আলোচনা সেটা শুরু করব, সেটা হচ্ছে দুটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি। তো দুটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি, তার জন্য যে ডায়াগ্রামটা বইতে রয়েছে তোমরা সেটা দেখো, আমি সেটাকে এঁকে তোমাদের পুরো এক্সপ্লেন করব। তারপরে রয়েছে বিপরীতমুখী। তো সবচেয়ে প্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে দুটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি। এর জন্য আমরা কি করব না, প্রথমে আমরা অক্ষ এঁকে নেব, এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা এঁকে নিলাম আমরা। নেক্সট দেখো, আমাদের দুটো বল দিয়েছে F1 F2, তো আমরাও নেব, এটা F1 আর একটু বেঁকে গেছে, তোমরা সোজা স্কেল নিয়ে আসবে, এটা F2। তো এই যে F1 আর F2 রয়েছে, আমরা একটু ছোট আঁকলে মানে ভালো হয়, কারণ লব্ধিটা তো আরো বড় হয়ে যাবে, পেরিয়ে চলে যাবে। তাহলে আমি কাজ করে একটু কমিয়ে দিই, নাহলে প্রবলেম হয়ে যাবে। তো এটা F1 করছি, এটা F2 করছি। তো বুঝতেই পারছো, এটা যদি F1 হয়, এটা যদি F2 হয়, তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে F1 এর মান F2 থেকে ছোট, তাহলে F2 টা বড়। তো আমি আবার বলবো যে জরুরি নয় যে F1 টাই ছোট নিতে হবে, বইতে আছে বলে আমি নিলাম, তোমরা F1 টাকে বড় F2 টাকে ছোট নেওয়া যেতে পারে। আর যেহেতু এরা সমমুখী, তো যোগ তো এমনিও হবে, কোনো রকম সমস্যা নেই।
সে সমান হলেও কোনো সমস্যা নেই, কিন্তু সমান হলে স্পেশাল একটা কেস হয়ে যাচ্ছে। ওই জন্য ইন জেনারেল একটাকে বড় একটাকে ছোট নেবে তোমরা। স্বাভাবিকভাবে এদের যে লব্ধিটা থাকবে ইন বিটুইন কোথাও থাকবে, তো সেই ইন বিটুইন থাকার জন্য আমি সাপোজ ধরে নিলাম যে লব্ধিটা এরকম পাওয়া গেল, তার নাম দিলাম আর। তো এই যে আমরা লব্ধিটা পেয়েছি আর, তো স্বাভাবিকভাবে এরা একটা এই যে বিন্দু রয়েছে, একে যদি আমরা এ নাম দিয়ে, একে যদি সি, একে যদি বি দিই, তাহলে এর একটা নির্দিষ্ট দূরত্বে রয়েছে। সাপোজ আমি এই দূরত্বটাকে ধরলাম x1, কেন 1 যেহেতু 1 দিচ্ছিলাম যাতে করে আমরা ভুল না বুঝি। নেক্সট হচ্ছে এইটা, তো এটাকে আমি x ধরলাম যেহেতু এটা লব্ধি, আর লাস্টেরটা যেটা রয়েছে মানে যেটা আমাদের f2 এর জন্য সেইটা আমি লিখছি x2। তো এরকম আমরা নামকরণ করে নিলাম। এইবারে তোমরা বই ডায়াগ্রামের সাথে মেলানো শুরু করো, তোমরা দেখবে নিশ্চিত বই ডায়াগ্রামের সঙ্গে যা যা আমি করেছি সবই মিলে যাচ্ছে, শুধু সেখানে একটা a ড্যাশ b ড্যাশ বলে একটা রয়েছে দেখবে, ঠিক আছে? সেইটা কিন্তু কিছুই নয়, এটাকে আমরা কি বলবো না লব্ধি বলে ক্রিয়া রেখা। এখানে একটা a ড্যাশ b ড্যাশ সেটাও আমি এঁকে দিচ্ছি তোমাদের জন্য কোনো প্রবলেম না থাকে বুঝতে। এরকম একটা দেখবে আঁকা রয়েছে, এটাকে আমি এরকম ডট ডট বলে করে দিলাম a ড্যাশ আর b ড্যাশ। এটা হচ্ছে সে লব্ধি বল তার ক্রিয়া রেখা আঁকার জন্য এরকম হয়েছে, যেহেতু দুটো সমান নয় তো এরকম হয়েছে। তো সেটা অবশ্য আমাদের জন্য এখন খুব গুরুত্বপূর্ণ নয়, আমরা আগে অন্য জিনিসগুলো একটু বুঝে নিই। তো এই ক্ষেত্রে দেখো এরকম একটা ডায়াগ্রাম তোমাদের রয়েছে। এবার এখানে বুঝতে হবে, দেখো দুটো সমান্তরাল সমমুখী বল যেটা হচ্ছে F1 এবং F2, এরা একই অভিমুখে ক্রিয়া করছে, কিন্তু লক্ষ্য করবে F1 আর F2 x বরাবর কোন, সরি আমার অক্ষরটাই ভুল আঁকা হয়েছে, এদিকে ভুলে y লিখে দিয়েছি। তাহলে x বরাবর আমাদের F1 আর F2 এর কোনো উপাংশ কিন্তু নেই, যা আছে y বরাবর আছে, তোমরা সেটা ডায়াগ্রামে দেখতে পাচ্ছ। তাহলে x বরাবর কোনো উপাংশ নেই F1 F2, আর y বরাবর উপাংশ রয়েছে। এর অর্থ হচ্ছে এই F1 F2 যে লব্ধি যেটাকে আমরা r নাম দিয়েছি, তারও কিন্তু x বরাবর কোনো উপাংশ থাকবে না, শুধুমাত্র y বরাবর উপাংশ থাকবে। নেক্সট কাজ কি না, দেখে যেটা আমরা বুঝতেই পাচ্ছি সেটা হচ্ছে এই লব্ধিটা অবভিয়াসলি F1 প্লাস F2 হবে, যেহেতু একই দিকে ক্রিয়া করছে, তো বুঝতেই পারলে মাইনাস তো হবে না, বিপরীত হলে কখন হতো। তাহলে F1 প্লাস F2 হয়ে গেল। এবার ভেবে দেখো ও বিন্দুর সাপেক্ষে তোমরা বইতেও দেখবে এই r ইকুয়ালস টু F1 প্লাস F2 সেটা সমীকরণ 1 এ রয়েছে। এইবারে বলের ভ্রামক সম্বন্ধে আমরা একটু জেনে নেব এই ক্ষেত্রে। তো ও বিন্দু সাপেক্ষে এই F1 এ আর F2 যে ভ্রামকটা হবে মানে যোগফলটা, সেটা স্বাভাবিকভাবে লব্ধির যে ভ্রামকটা হবে ও বিন্দু সাপেক্ষে তার সঙ্গে সমান হবে। কি ঠিক বলছি তো? যদি F1 আর F2 দুটি বল ও বিন্দু সাপেক্ষে, যেহেতু মূল বিন্দু সাপেক্ষে আমরা বের করছি কিংবা মেরু সাপেক্ষে বের করছি, তো তার সাপেক্ষে যে বলের ভ্রামক হবে সেইটা কার সঙ্গে সমান হবে না, সেটা সমান হবে এই যে লব্ধি বল আছে আর সেটা ও এর সাপেক্ষে বলের ভ্রামকের সঙ্গে। এই জন্য দেখবে তোমরা বইতে 342 পেজের ডান দিকে লেখা রয়েছে লাইনটা, যদি কারো বুঝতে অসুবিধা থাকে, ও বিন্দুর সাপেক্ষে F1 এবং F2 এর ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি সমান ওই বিন্দুর সাপেক্ষে r এর ভ্রামক। তার মানে কি F1 আর F2 দুটোর বীজগাণিতিক যে ভ্রামক তাদের সমষ্টি সেটা সমান হবে ও বিন্দুর সাপেক্ষে লব্ধির যে ভ্রামক তার সঙ্গে সমান হবে। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি সমান করি, তাহলে কত আসবে? প্রথমে F1 রয়েছে, তাহলে F1 ইনটু কত OA লিখবো, প্লাস F2 ইনটু OB, তারপরে কত হবে না লব্ধি কত না R, তাহলে R ইনটু OC। এবার এগুলো নিশ্চিত বুঝতে পেরেছো, এই ও বিন্দু থেকে কত দূরে F1, ও বিন্দু থেকে F2 কত দূরে, ও বিন্দু থেকে R কত দূরে, তাই লিখতে পেরেছি। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপ্রেশনটা রয়েছে এই F1 ইনটু OA প্লাস F2 ইনটু OB ইকুয়ালস টু R ইনটু OC। এবারে ডায়াগ্রাম দেখে আমাদের কি করতে হবে না এক্সপ্রেশন গুলো থেকে ও এর মান কত জ্যামিতি আকারে বসাতে হবে। যেমন তোমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছ OA
কার সাপেক্ষে লিখব, না যে লব্ধি যেখান থেকে রয়েছে, যেখান থেকে লব্ধি নেওয়া হয়েছে সেই বিন্দুর সাপেক্ষে। তাহলে আমরা দেখতে পাচ্ছি OA সমান হচ্ছে OC মাইনাস AC প্লাস F2 OB। তাহলে OB মানে হচ্ছে OC প্লাস CB। আর সমান কত? F1 প্লাস F2। তাহলে এদিকে কত লিখব? F1 প্লাস F2 ইনটু OC। এবার একটু সিম্পলিফিকেশন করা যাক। F1 ইনটু OC মাইনাস F1 ইনটু AC প্লাস F2 ইনটু OC প্লাস F2 ইনটু CB equals to F1 into OC F2 into OC। তোমরা এবার লক্ষ্য করে দেখো এই টার্ম কেটে যাচ্ছে, আবার এই টার্ম কেটে যাচ্ছে, থাকছে কি F1 into AC যদি মাইনাস কে নিয়ে নেওয়া হয় F2 into CB। অতএব F1 by F2 equals to CB by AC। তোমরা এবার বইতে দেখবে যেটা আমি CB লিখেছি সেটা বইতে লেখা আছে BC, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। এই B থেকে C যেরকম C থেকে B ও ততটাই, তাহলে আমরা এটাকে BC লিখলেও কোনো অসুবিধা কিন্তু নেই। তো এটা হচ্ছে সমীকরণ 2 এর সঙ্গে একদম সেম হচ্ছে। এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেটা কি? এই যে লব্ধি, এই যে C বিন্দু সাপেক্ষে যেটা দেখতে পাচ্ছ তোমরা লব্ধিটা, এই লব্ধিটা এই দুটো বল যে প্রযুক্ত হয়েছে মানে F1 এবং F2 তাদের মধ্যেকার যে দূরত্ব মানে ক্রিয়ারেখার মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে AB, তাকে বিভাজন করছে সেই যে দুটো বল হয়েছে প্রযুক্ত F1 আর F2, এই দুটো বলে ব্যস্তানুপাতিক। কেমন? F1 এর সঙ্গে AC দেখো, AC F2 এর সঙ্গে BC কে দেখো, ব্যস্তানুপাতিক সম্পর্ক। BC কেন বলছি না? F2 যেখানে তার থেকে দূরত্বটা বেশি আর F1 যেখানে তার থেকে দূরত্বটা AC। তো এই জন্য দেখবে অনেক সময় লাইনটা বোঝা যায় না যেটা বইতে লেখা থাকে। তোমাদের যদি কারো সমস্যা থাকে ইকুয়েশন নাম্বার 2 এর নিচে দেখো, লব্ধি বল R এর ক্রিয়ারেখাটি প্রদত্ত সমান্তরাল বল দুটির মধ্যেকার দূরত্ব AB কে বল দুটির মানের ব্যস্তানুপাতে বিভক্ত করে। তাহলে বল দুটির মান এখানে দেখতেই পাচ্ছ F1 F2 তার সাপেক্ষে ব্যস্তানুপাতিক, সেই জন্য এই কথাটা উল্লেখ করা হয়েছে। তো এটা তোমাদের মনের মধ্যে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এখানে যেটা বলা ছিল একটু আগে তোমাদের বলেছিলাম আমি, এই যে A' আর B' যে দুটো বিন্দু জরুরি না যে এখানে নিতে হবে এখানে নিতে হবে, যদি আমরা এই দিকে এদিকেও নিই, এই যে ক্রিয়ারেখাটা, এই ক্রিয়ারেখাটা যেখানেই দুটো বিন্দুকে যোগ করি না কেন এটাই হবে সেই লব্ধির কিন্তু ক্রিয়ারেখা। ওই জন্য দেখবে তোমরা বইতেও যে A' B' কেও লব্ধি বলের ক্রিয়ারেখাটি বল দুটির মানে ব্যস্তানুপাতে বিভক্ত করে। কি রকম না দেখো, এই ক্ষেত্রে দেখো F2 এর মান বেশি, ওই জন্য দেখো এটা বেশি রয়েছে, এদিকে কম। F1 এর মান বেশি, সরি F1 এর মান কম, সেই জন্য দেখো এদিকে মানটা কিন্তু কম। কিন্তু যদি আমরা উল্টো নিই, এদিকে বেশি এদিকে কম, সবসময় দেখো এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে, এইদিকে কম তো এইদিকে বেশি, যদি এইদিকে বেশি তো এইদিকে কম, তো এইদিকে যদি বেশি করি তাহলে এইদিকে কম, তাহলে এইরকম ব্যাপার একটা কিন্তু থাকছে। তাহলে এই যে সম্পর্ক, এই যে ব্যস্তানুপাতে বিভক্ত করা, এটা কিন্তু এই ক্ষেত্রে প্রমাণিত হচ্ছে। আমাদের কাজ কিন্তু এখানে শেষ হচ্ছে না। আমাদের অনেক সময় অঙ্ক করার সময় এরকম তো A B C কিংবা C B এরকম থাকে না, সেখানে ডিসটেন্স থাকে যেরকম আমরা লিখে রেখেছিলাম প্রথম থেকেই x1 x2। তো সেই ক্ষেত্রে আমরা কি করব না, সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ভ্রামক বের করি যেরকম সেরকমই করব। সেটা হচ্ছে এই F1 into OA, তাকে আমরা কিভাবে লিখতে পারি? F1 into x1 প্লাস F2 into ডিসটেন্সটা কত আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে x2 লব্ধি সেটাকে r মানে কত F1 plus F2, সেটা কত দূরত্বে অবস্থান করছে যে বিন্দুর সাপেক্ষে বের করা হচ্ছে ভ্রামকটা, সেটা হচ্ছে x। তাহলে x, এই সমীকরণ থেকে আমরা x সমান কত পেতে পারি না, x সমান পেতে পারি যেটা F1 x1 plus F2 x2 by F1
প্লাস f2। এখানে আমি এটা বলতে চাইছি যে এইটা যে আমরা সমাধান করে এরকম বের করলাম, আমাদের অঙ্ক করার সময় কিন্তু কাজে এটাই বেশি লাগবে। যেরকম আমরা ভর কেন্দ্রের স্থানাঙ্কের সময় করেছিলাম, মনে করে দেখো m1 x1 m2 x2 m1 m2। তো যখন আমরা বলের জন্য এই লব্ধির অবস্থানটা বের করতে চাইছি, তখন দেখো f1 x1 f2 x2 f1 f2। তো যদি আরো থাকে এখানে পর পর অ্যাড হয়ে যাবে, অর্থাৎ f3 x3 f4 x4 ডট 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 নিচে কত f1 f2 f3 f4 f5 ডট 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 ডট। তো বইতে তোমাদের শুধু দুটোই যেহেতু ছিল, ওই জন্য দেখবে ইকুয়েশন নাম্বার 3 তে এখানে শুধু দুটোই রয়েছে, তাহলে আমাদের সাথে হুবহু কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এটা হলো কার ক্ষেত্রে না, দুটি সমমুখী সমান্তরাল বলে লব্ধি। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দুটি বিপরীতমুখী সমান্তরাল বলে লব্ধি। তো এইটা একটু আলোচনা করে নেওয়া যাক। তো এর জন্য আমাদেরকে নতুন করে ডায়াগ্রাম ড্র করতে হবে। নতুন করে ডায়াগ্রাম ড্র করার সময় যেটা মাথায় রাখতে হবে, যেহেতু বিপরীতমুখী বলা রয়েছে, তো ডায়াগ্রামটা একটু চেঞ্জও করতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে প্রথমে আমরা y অক্ষ আর x অক্ষ ড্র করে নিচ্ছি, মূল বিন্দু থাকছে। এবার দেখো বিপরীতমুখী, তাহলে একটাকে আমি ধনাত্মক দিকে একটাকে ঋণাত্মক দিকে রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কোনটাকে কোন দিকে রাখবো। যেহেতু আমরা লব্ধিটাকে ধনাত্মক দিকে আনতে চাইছি, কেউ যদি বলে কেন আনতে চাইবো না, বইতে যেহেতু এনেছে সেই জন্য বলছি, সে আনতে চাইবো সেরকম কোনো বাধ্যতামূলক নেই, আমরা ঋণাত্মক দিকেও রাখতে পারি, সেটা অসুবিধা নেই। বোঝার সহজের জন্যই আমরা ধনাত্মক দিকে নিচ্ছি। এই জন্য আমরা f1 এর যে মানটা, এই f1 এর মানটা আমরা বড় নিচ্ছি, এখানে a দিলাম নাম, যেটা তোমরা দেখতে পারো বইতে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই f1 এর পর আমাদের দেখবে f2 বলে একটা রয়েছে, আমি একটু বড় করে এঁকে নিই। এইখানে আমাদের ডায়াগ্রামে তোমরা বইতে দেখবে এই f1 আর f2 এর মধ্যে f2 একটু ছোট আছে, এটা হচ্ছে f2, এটা হচ্ছে b। তাহলে এইদিকে যদি আমি পজিটিভ সাইডটা ধরি, তাহলে এইদিকে স্বাভাবিকভাবে ঋণাত্মক সাইডটা ধরবো। লব্ধিটা কোথায় অবস্থান করবে? আগের বার দুটো সমমুখী ছিল, তাই লব্ধিটা ইন বিটুইন ছিল। এবার তো সেটা হবে না, কারণ এটা তো বড়, এটা ছোট, তাহলে স্বাভাবিকভাবে লব্ধিটা ধনাত্মক হবে, কিন্তু এর থেকে আগেই অবস্থান করবে, কারণ মাইনাসটা আছে, সেটা বাদ চলে যাবে। ধরো 20 মাইনাস হয়তো 15 কি 20 মাইনাস 10, তার থেকে 20 থেকে কমই বেরোবে। এই জন্য আমরা লব্ধিটা এরকম কোন একটা জায়গাতে ধরে নিচ্ছি। এটা হচ্ছে সেই লব্ধিটা, তার নাম দিলাম আমরা আর, নাম দিলাম ক্যাপিটাল আর, একে দিলাম সি নাম। তো বইয়ের সাথে মেলাও সি এ বি সব। এবারে বইতে যা যা রয়েছে আমরা ডায়াগ্রামে ড্র করেছি, এবার শুধু অবস্থানগুলো ঠিকঠাক করে নেওয়া। তাহলে এইটা স্বাভাবিকভাবে আমাদের x f1, এইটা হচ্ছে x1, আর এই অবস্থানটা দ্বিতীয় যে বলটা ছিল সেটা হচ্ছে x2। তো তোমরা বইতেও দেখবে এরকমই রয়েছে x x1 x2, তারা একদিকে শুধু রেখেছে, আমি তোমাদের বোঝানোর জন্য আলাদা আলাদা করে এঁকে রেখেছি। এইবারে আমাদের এই যে ক্যালকুলেশন আমরা করব, তো এইখানে বুঝতেই পারছো যে লব্ধিটা হবে সেটা তো f1 f2 হবে না, কারণ একটা ঋণাত্মক দিকে আছে, বিপরীতমুখী আছে। তাহলে স্বাভাবিক আমরা লব্ধি যেটা r সেটা হবে কত, f1 মাইনাস f2, কারণ f2 ঋণাত্মক দিকে রয়েছে, দেখতেই পাচ্ছি আমরা। নেক্সট যেটা আমরা বের করেছিলাম ও বিন্দু সাপেক্ষে যে বলের ভ্রামকটা বের করব, সেই ও বিন্দু সাপেক্ষে বলের ভ্রামকটা কিভাবে বের করব না, যদি f1 এর কথায় আসি, তাহলে f1 ইনটু OA মাইনাস f2 ইনটু OB, লব্ধি হচ্ছে r, কত দূরে আছে না OC। এবারে f1 OA, OA মানে কত OC প্লাস CA, f2 OB, তাহলে OB মানে হচ্ছে OC প্লাস CB, কিংবা আমরা BC ও লিখতে পারি বইয়ের মতো যদি লেখা হয়। আর সমান কত f1 মাইনাস f2
ইনটু ওসি। জাস্ট গুণটা করছি, আর কিছুই করতে হবে না। ওসি প্লাস F1 ইনটু CA মাইনাস F2 OC মাইনাস F2 BC F1 ইনটু OC মাইনাস F2 ইনটু OC। তোমরা লক্ষ্য করে দেখো এই টার্মটা আর এই টার্মটা কেটে যাচ্ছে। F2 এর ক্ষেত্রে বের করা টার্ম রয়েছে, এই টার্ম আর এই টার্ম কেটে যাচ্ছে। কি থাকছে? অতএব F1 বাই F2 BC বাই CA। আবার দেখো আগের প্রমাণটার মতো একটা সামঞ্জস্যপূর্ণ একটা ফলাফল। F1 দূরত্বটা দেখো, F1 এর CA সেটা দেখো ব্যস্তানুপাতিক। F2 তার দূরত্বটা কত ছিল? BC কিংবা CB যাই বলো, BC সেটা দেখো ব্যস্তানুপাতিক। তাহলে আবার বলবো যে লব্ধিটা সে F1 এবং F2 এই যে ডিসটেন্সটা আমরা দেখলাম যে এই যে C থেকে A কিংবা আমাদের C থেকে B, সেই ক্ষেত্রে লব্ধি কি করছে না তাকে ব্যস্তানুপাতে বিভক্ত করছে। বইয়ের ভাষায় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বইতে ইকুয়েশন নাম্বার 4 এর নিচে লেখা আছে দেখো, লব্ধি বলের ক্রিয়ারেখাটি প্রদত্ত সমান্তরাল বল দুটির মধ্যেকার দূরত্বকে বল দুটির মানে ব্যস্তানুপাতে বহির্বিভক্ত করে। বহির্বিভক্ত কেন? না দেখো F1 আর F2 এর মাঝে তো থাকছে না, তার মানে কি হচ্ছে এই F1 আর F2 এর মানে এইখানে যে ডিসটেন্সটা থাকছে BC আর এই যে CA তার সঙ্গে ব্যস্তানুপাতে বিভক্ত করছে। যেহেতু এদের মধ্যে থাকছে না এই জন্য আমরা বহির্বিভক্ত বলছি। কিন্তু ক্যালকুলেশন এখানেই শেষ হচ্ছে না, কারণ আমি আগেই বলেছি অঙ্ক করার সময় আমাদের এই BC CA এর মানগুলো থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব না এই ক্যালকুলেশনটা আবার করব এই OA OB OC না রেখে এই x1 x x2 সাহায্যে। তাহলে কি রকম আসবে আমি ক্যালকুলেশনটা এদিকে করে দিচ্ছি। দেখো O বিন্দু সাপেক্ষে আর F1, তাহলে F1 OA, OA মানে কত দূরত্ব? x1। F2 এর জন্য OB কত দূরত্ব? x2। আর লব্ধি আর গুণ কত? x। তাহলে F1 x1, সরি এটা মাইনাস ছিল কারণ এটা তো ঋণাত্মক দিকে রয়েছে এই জন্য মাইনাস ছিল। F2 x2 F1 minus F2 x, তাহলে x equals to F1 x1 F2 x2 F1 minus F2। আমরা সমীকরণ নাম্বার 4 এর সঙ্গে মেলানোর চেষ্টা করি। দেখো হুবহু উত্তরটা কিন্তু মিলে যাচ্ছে। তাহলে শুধুমাত্র মাইনাসটা কেন না সমমুখী না হয় বিপরীতমুখী হওয়ার জন্য। তো এ তো গেল দুটি সমমুখী কিংবা বিপরীতমুখী ক্ষেত্রে ক্যালকুলেশনটা কিভাবে হবে। তোমরা দেখবে সেই 343 পেজে 3 বা ততোধিক, 3 এর বেশি কিংবা 3, সেই ক্ষেত্রে কি হবে না ক্যালকুলেশন খুব একটা কিন্তু চেঞ্জ হবে না। আমি তোমাদের করে দেখাচ্ছি ক্যালকুলেশন চেঞ্জ হবে না, তার কারণ হচ্ছে আমরা সেই xy তল থাকবে, আমাদের সেই F1 F2 যদি 3 হয় তাহলে F1 F2 F3 তিনটে ধরবো আমরা। কিভাবে ক্যালকুলেশনটা করব না আগের বারের মতোই আমরা অক্ষ টানবো, অক্ষ টেনে যেরকম আমাদের হয়ে এসেছে ও থাকবে। এইবারে তিনটে বল যদি বইয়ের মতো করতে হয়, বইতে তিনটে বল ধরা আছে F1 F2 এবং F3। F1 এরকম আছে, F2 একটু বেশি আছে তার থেকে বড় আছে, আর F3 একটা দেখতে পাচ্ছি এখানে F3 একটা আছে, ছোট F3 আছে। তাহলে এটা F1 এটা F2 এটা F3। স্বাভাবিকভাবে F1 F2 থাকলে তার লব্ধিটা এখানে হতো F1 F2 এর জন্য। এই ক্ষেত্রে F1 F2 তো হচ্ছে, F3 টা মাইনাসের দিকে রয়েছে, ওই জন্য দেখবে তার যে লব্ধিটা বেরিয়েছে সেটা স্বাভাবিকভাবে বেশি তো হবে কিন্তু একটু অংশ বাদ যাচ্ছে। তাহলে মোটামুটি তোমরা স্কেল নিয়ে ড্র করবে কিন্তু, তাহলে এটা হবে লব্ধি। তাহলে আমি যদি নামকরণ করি এটা C হবে, এটা B হবে, তাহলে আমরা এটাকে D করে দিই। তোমাদের এইখানে দেখবে কিন্তু C এর মতোই রেখেছে, তো আমরা নিজস্ব সুবিধার জন্য আমি একে D করে দিতে পারি আর একে C করে দিতে পারি।
যে ডিসটেন্স গুলো বের করা হবে সবগুলো সেই ওয়ের সাপেক্ষে বের করা হবে। তাহলে এই দিকে যত হবে এই দিকে আমি মাইনাস ধরবো আর এই দিকে প্লাস ধরবো। এবারে কিন্তু একটা কথা বলে রাখি, এটা অ্যাক্সিস বলে আমরা এগুলো সবসময় পজিটিভ আর এদিকে নেগেটিভটা ধরি, কিন্তু কেউ যদি ধরো একে পজিটিভ ধরে তাহলে এ তখন নেগেটিভ হবে। এটা কিন্তু ধরা যেতে পারে, হয়তো কনভেনশনে এরকম নেই, কিন্তু যে কোনো একটা দিককে যদি পজিটিভ ধরা হয় তার বিপরীতে যা সব থাকবে যতগুলো থাকবে বল সেগুলো সব নেগেটিভ ধরা হবে। যেরকম আমরা অ্যাক্সিসে করি যে এগুলো x এর দিকে পজিটিভ y এর দিকে পজিটিভ, তাহলে এদিকে x পজিটিভ হলো এই কোয়াড্রেন্টে কিন্তু y নেগেটিভ। তো এই ধারণাতেই আমাদেরকে কাজ করতে হবে। তো এই ক্ষেত্রে দেখবে তোমরা তোমাদের বইতেও লেখা রয়েছে এরকমই, দেখো f1 f2 f3 এরকম সবই রয়েছে। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস যেটা বলবো, দেখো তোমাদের বইতে দেখবে x3 টা ড্র করা নেই, অর্থাৎ এই যে f1 এর ডিসটেন্সটা এটা x1, এটা লব্ধি, এটা x, এটা হবে x2। যদি এর জন্য করতাম তাহলে কত আসতো x3 আসতো, তাই তো? এই যে অতগুলো আছে যদি আরো থাকে তো চিন্তার কোনো কারণ কিন্তু নেই। তার কারণ বলি আমি, এইখানে কি বলেছে 3 বা ততোধিক সমান্তরাল বলে লব্ধি। তো এই ক্ষেত্রে f3 টা ঋণাত্মক আছে, কিন্তু দেখবে তোমরা এই যে নিচের দিকে দেখো অ্যাক্সিস এর নিচে লেখা আছে ঋণাত্মক ধরে নেওয়া বলগুলোর দিক অর্থাৎ f3 দিক। আবার দেখো তার নিচে লেখা রয়েছে যে কোনো একটি বলকে ধনাত্মক ধরে নিলে ওই বলের সাপেক্ষে অন্য সব সমমুখী ও বিপরীতমুখী বলকে যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক ধরতে হয়। ধনাত্মক বলগুলির মান ধনাত্মক আর ঋণাত্মক বলগুলির মান ঋণাত্মক ধরে নিয়ে আর কিন্তু বের করানো যায়। এই গণনায় আর এর মান ধনাত্মক হলে আর এর দিকও ধনাত্মক। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি f1 f2 f3, কিন্তু বুঝতে তো পারছি আর এর মানটা পজিটিভ হবে। কেন? f1 f2 মিলে একটা বড় মান পাচ্ছি, তার থেকে একটা f3 বাদ যাবে, তো আলটিমেট পজিটিভই থাকছে। কিন্তু এই জন্য দেখো আটটাকে আমরা বইতেও কিংবা আমরা বোর্ডেও যেটা করছি সেটা ধনাত্মক দিকে রেখেছি, ঋণাত্মক দিকে নয়। কিন্তু এরকম যদি কেস হয় এইদিকে বেশি হয়ে গেছে এইদিকে কম হয়ে গেছে, তখন কিন্তু আর এর মান ঋণাত্মক দিকে পাওয়া যাবে। তবে আর এর মানের ক্ষেত্রে যে মানটা আলটিমেট পাওয়া যাবে লব্ধি বের করে, সেটা ধনাত্মক হোক কি ঋণাত্মক সেটাই কিন্তু তার লব্ধির মান হবে, আর সেই বরাবরই তার অভিমুখটা নেওয়া হবে, নেগেটিভ হলে নেগেটিভ সাইডে, পজিটিভ হলে পজিটিভ সাইডে। এই যে টোটাল ক্যালকুলেশনটা আমরা আগের যে ক্যালকুলেশন গুলো ছিল সেই সাপেক্ষে যদি বের করতে চাই, সাপোজ ধরো একটা সিম্পল লজিক বলি, তাহলে এরকম আসবে যদি এরকম পরপর থাকে, ধরো এখানে মাইনাস হবে, আমি ইন জেনারেল ধরছি সবার সাম সব ধরো পজিটিভ সাইডে আছে সাপোজ, তাহলে কত হবে এইদিকে? না এদিকে হবে r x হবে। r মানে কত? f1 f2 f3 যদি তিনটে বল হয়, তাহলে এখানে কিভাবে লিখতে পারি? x equals to f1 x1 f2 x2 f3 x3 by f1 f2 f3। তোমরা বইতেও দেখো ইকুয়েশন 6 এর জাস্ট উপরটা এটা কিন্তু এইটাই আছে। এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? না আমরা লিখতে পারি সামেশন ওভার i fi xi। i কোথা থেকে শুরু হবে? না 1 থেকে যত অবধি আছে, সাপোজ n অবধি যদি থাকে তাহলে fi xi, আর নিচে কি হবে? যতগুলো বল প্রযুক্ত হয়েছে, মানে সামেশন ওভার i 1 to n যদি হয় তাহলে সামেশন ওভার fi, কিংবা শুধু সামেশন ওভার i লিখলেও হবে যেরকম বইতে আছে। তাহলে fi xi আর দিকে fi। এবার বলে রাখি যেটা মাইনাস হবে সেটা কিন্তু সাইন সেখানেই চেঞ্জ করে নিতে হবে। যেমন বইতে দেখবে তোমরা ইকুয়েশন 6 এ সেখানে কিন্তু কোনো মাইনাস চিহ্ন কিন্তু ব্যবহার করা হয়নি, তাই তো? তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যেটা দেখবে এখানে লেখাও রয়েছে লব্ধি বলের ভ্রামক অর্থাৎ rx এর মান ধনাত্মক বা ঋণাত্মক হয়, কারণ সেটা তো এখন বোঝা যাচ্ছে না। এই ক্ষেত্রে যোগ ধরেছি বলে পজিটিভ আসছে, কিন্তু এরকম তো হতে পারে f3 টা হয়তো কোনো ক্ষেত্রে প্রচুর বড়, এই দুটো যোগ হয়ে তার থেকে ছোট হচ্ছে, তো সেই ক্ষেত্রে সেটা ঋণাত্মক হয়ে যাবে, তাহলে সেটার মান ঋণাত্মক হতে পারে। এই জন্য দেখো বলা রয়েছে যে ও বিন্দুর সাপেক্ষে লব্ধি বল বস্তুটিকে কোন দিকে ঘোরাচ্ছে তা বুঝতে বীজগাণিতিক চিহ্নটি ব্যবহার করা হয়। অর্থাৎ যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তখন পজিটিভ হবে সাইন, যদি ক্লকওয়াইজ হয় তখন নেগেটিভ হবে। তাহলে সাইন দেখে বলের ভ্রামকের আমরা বুঝতে পারবো ঘূর্ণনটা কোন দিকে হচ্ছে।
তাহলে তোমরা এখানে মাথায় রাখবে, এখানে f3 নিচের দিকে রয়েছে, তাহলে সাইন চেঞ্জ হচ্ছে। এটা যেহেতু জেনারেল এক্সপ্রেশন বের করা হয়েছে ওই জন্য সবগুলো প্লাস রয়েছে, যেটা চেঞ্জ হবে সেই হিসাবে। আর আর এর মানটা পজিটিভ কি নেগেটিভ হবে তার উপরে ডিপেন্ড করছে রোটেশনটা ক্লকওয়াইজ হবে কি অ্যান্টি ক্লকওয়াইজ হবে, কিংবা ভ্রামকটা ধনাত্মক হবে কি ঋণাত্মক হবে। তোমাদের এখন কাজ হচ্ছে এই যে তিনটে ডেরিভেশন তোমরা দেখলে, তো তোমরা প্রথমবার পড়ছো বলে হয়তো কেমন মনে হচ্ছে, আশা করি বুঝতে পেরেছো। যা যদি কারো কোনো সমস্যা থাকে বুঝতে গিয়ে তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা কি করবে, খাতায় নিজেরা প্র্যাকটিস করবে, আগে বইটা ভালো করে পড়বে, তারপরে আমাকে জানাবে যদি কোনো সমস্যা থাকে। আমরা নেক্সট ভিডিওতে আবার একটা নতুন জিনিস, সেটা হচ্ছে একটা বস্তুর সাম্য অবস্থা এবং সাম্য অবস্থার শর্তাবলী। তো এখানে অনেক বোঝার রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।